ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার্ড বাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি বা অন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, কিন্তু মাঝে মধ্যে আমরা ব্যতিক্রমী অনেক বিষয় নিয়েও কথা বলি। সেরকমই একটি বিষয় আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমি বলে রাখি যে এই অনুষ্ঠানে যারা আছেন আমাদের সঙ্গে, আজকে 3জন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন, 2জন স্টুডিওতে এবং একজন স্টুডিওর বাইরে তিনি জুমে যুক্ত হচ্ছেন। 3জনই দৃষ্টি প্রতিবন্ধী। এই জন্য আমরা আজকের অনুষ্ঠানটির শিরোনাম রেখেছি অন্ধজনে দেহ আলো, রবীন্দ্রনাথের বিখ্যাত গান আপনারা জানেন। কিন্তু এই 3জন যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমি আজকে বসেছি, আপাত দৃষ্টিতে অন্ধ শব্দটি আমরা এখন ব্যবহার করি না, কিন্তু তারপরে রবীন্দ্রনাথের গানের সূত্র ধরেই বলছি যে অন্ধজনে দেহ আলো বলতে রবীন্দ্রনাথ বুঝিয়েছিলেন আমরা যারা দেখতে পাই তারা যেন যিনি দেখতে পান না তাকে আলো দেই। এটি প্রতীকী অর্থেও বলা হয়ে থাকে যে জ্ঞান বিতরণ করা বা যাই বলি না কেন। কিন্তু এই যে 3জন, তারা আপাত দৃষ্টিতে হয়তো আপনার আমার মতো চোখে দেখেন না, কিন্তু তারা নিজেরা না দেখলেও অন্য অনেক মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন তাদের কাজের মধ্য দিয়ে। আমি পরিচয় করে দিচ্ছি, আমার বামে আছেন মোহাম্মদ সাইদুল হক, তিনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন বার্ডো। তিনি এবছর সমাজসেবায় বাংলাদেশ সরকারের পুরস্কার 21 পদক পেয়েছেন। আরও আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন মজুমদার, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। এই 2জন স্টুডিওতে আছেন এবং জুমে আমার সঙ্গে যুক্ত আছেন ভাস্কর ভট্টাচার্য, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে A2I প্রোগ্রাম, সেখানে অ্যাক্সেসিবিলিটি পরামর্শক কনসালটেন্ট হিসেবে তিনি কাজ করছেন। 3জনই দৃষ্টি প্রতিবন্ধী, আগেই বলেছি, কিন্তু তারা নিজেরা দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্যদের মধ্যে দৃষ্টি বিতরণ করছেন, আলো বিতরণ করছেন, মানুষকে দেখতে সাহায্য করছেন, জগৎ জানতে সাহায্য করছেন, উঠে দাঁড়াতে সাহায্য করছেন। প্রিয় দর্শক, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই অন্যরকম আলোর গল্প। আমি আলোচনা শুরুর আগে একটু নিয়ম অনুসারে আমাদের আজকের শিরোনামগুলো দেখে আসতে চাই সংবাদের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশে প্রথম টি-20 সিরিজ জয়, ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক ভবনে তালা, মহাসড়ক অবরোধ, অজ্ঞাত 400-500 জনের বিরুদ্ধে রাবি কর্তৃপক্ষের মামলা। আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন, জানালেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে ভোটে যাবে না বিএনপি, ইইউ রাষ্ট্রদূতদের জানালো দলটি। ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় 8 জন গ্রেপ্তার, আরও 2,54,00,000 টাকা উদ্ধার। এবং কলকাতায় প্রাণঘাতী অ্যাডেনো ভাইরাস ছড়িয়ে পড়ায় সীমান্তে বিশেষ সতর্কতা, বন্দরগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের পরামর্শ। আমরা এই অনুষ্ঠানের শিরোনাম দেখি, সাধারণত শিরোনাম ধরে দিনের বিষয় নিয়ে কথা বলে থাকি, কিন্তু আজকে যেহেতু আগেই বলেছে যে অন্য বিষয় নিয়ে কথা বলবো, তাই আর শিরোনামের আলোচনায় যাচ্ছি না, আমরা স্টুডিও থেকে আলোচনা শুরু করতে চাই। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি ATN বাংলার ফেসবুক পেজ facebook.com/ATN বাংলা লাইভ, সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সেখানেও আপনারা চাইলে এটি দেখতে পারবেন এবং পরামর্শ বা প্রশ্ন মতামত রাখতে পারবেন। আলোচনা আমি শুরু করতে চাই জনাব সাইদুল হক, আপনাকে দিয়ে। আপনাকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই যে আপনি এবছর 21 পদক পেয়েছেন এবং এটি একটি অনন্য স্বীকৃতি। এরকম একজন মানুষ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আপনি যে সেই নিজের সকল প্রতিবন্ধিতাকে জয় করে অন্যদের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেজন্য আপনাকে আমাদের তরফ থেকে আমাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু আপনার শুরুর দিককার গল্প শুনতে চাই যে আপনি কি করে একজন, সাধারণভাবে বাংলাদেশে যেটি হয় যে কেউ যখন কোনো রকম কোনো প্রতিবন্ধিতা থাকে ছোটোবেলার থেকেই, সেটি দৃষ্টি প্রতিবন্ধিতা হোক, বাকশ্রবণ হোক বা যাই হোক, সে একটু অবহেলিত থাকে, সে উঠে দাঁড়াবে এরকম সাহস করতে চায় না, পরিবার থেকেও এক ধরনের সাপোর্ট পাওয়া যায় না। সেই রকম একটা কঠিন বাস্তবতায় আপনি যে সময়টাতে বড় হয়েছেন তখন আরও চ্যালেঞ্জিং ছিল এটি। আপনার গল্পটি একটু শুনতে চাই শুরুতে। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আসলে বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী প্রত্যেকটি মানুষই আসলে অবহেলিত থাকে এবং তাদের চলার পথ অনেক কঠিন এবং তারা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই জীবনে মানুষ হয়ে থাকে। ঠিক আমিও তাদের ব্যতিক্রম নই। আমি 6 বছর বয়সে টাইফয়েডের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি
তারপরে পর্যায়ক্রমে উপরে ওঠার জন্য আমরা চেষ্টা করি, লেখাপড়া গ্রহণ করার জন্য চেষ্টা করি। আমি প্রতিবন্ধকতা নিয়েই একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা যখন লেখাপড়া শুরু করেছি, আমাদের ওই সময় কিন্তু ব্রেইলে কোনো বই ছিল না, আমাদের কোনো চাকরি ব্যবস্থা ছিল না কোনো মর্যাদা। হ্যাঁ, আমরা কিভাবে লেখাপড়া করব, কিভাবে লেখাপড়া শেষ করব, কিভাবে আমরা চাকরি পাবো, পুরোপুরি অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এভাবে করে আমরা অনেক কষ্ট করে, আমার পাশে যিনি বসে আছেন তিনিও এবং যিনি অনলাইনে আছেন তিনিও জানেন যে আমরা যখন লেখাপড়া শুরু করেছি একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে। এভাবে করে আমরা স্কুল শিক্ষা জীবন শেষ করেছি, তারপর কলেজে এসেছি, এরপরে বিশ্ববিদ্যালয় এডুকেশনে আমরা প্রবেশ করেছি। এই দীর্ঘ পথ আসতে দেখলাম যে আসলে কোথাও কোনো সমতা নেই, কোথাও কোনো আমরা যে প্রতিবন্ধী মানুষ সমাজে বেঁচে থাকবো সেই রকম কোনো উপায় নেই। এই প্রতিবন্ধকতার মধ্য দিয়েই মূলত যাত্রা শুরু হয়। এবং আপনি হয়তোবা একসময় প্রশ্ন করবেন যে আমরাও আগে কি খেলাধুলা করতাম কিনা। আমরা ঠিকই খেলাধুলা করার চেষ্টা করতাম, আমরা ঠিকই এনজয় করার চেষ্টা করতাম, আমরা সমাজে অন্য 10 জন মানুষ যা করে সেটা করার চেষ্টা করতাম, কিন্তু আমাদের জন্য কিন্তু ওরকম কোনো ব্যবস্থা ছিল না। এভাবে করে আমরা স্কুল জীবন শেষ করেছি, কলেজ জীবন শেষ করেছি এবং বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি। ঠিক এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্যই মূলত আজকে এই যে আপনি যে অর্গানাইজেশনের কথা বললেন, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডো, এই অর্গানাইজেশনে কাজ করা শুরু করি। ধন্যবাদ আপনাকে। জনাব মোশাররফ হোসেন মজুমদার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে কি করে আইনজীবী হয়ে উঠলেন? ধন্যবাদ। আমার শিক্ষা জীবনটা শুরু হয়েছিল একেবারে অতীতকালেই, তখন আমার বয়স 6-7 বছর হবে। এটা হয়েছিল সম্ভব শুধুমাত্র আমার পিতার একাগ্রতার কারণে। আপনি কি জন্ম থেকেই অন্ধ? না, আমিও 4 বছর বয়সে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাই। তো এই দৃষ্টিশক্তি হারালেও আমার পিতামাতা যারা, তারা তো আশা ছাড়ে না। উনি সর্বশেষ যে বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ছিলেন ওই তৎকালীন পূর্ব পাকিস্তানে, ওনার নাম ছিল ডক্টর টি আহমেদ। ওনার কাছে নিয়ে আসার পরে তিনি পরীক্ষা করে আমার বাবাকে জানালেন যে আপনার ছেলের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না। তো আমার বাবা যখন হতাশাগ্রস্ত ছিলেন এটা শুনে, তখন উনি আবার ওনাকে আশার বাণী দিলেন যে আপনি এত চিন্তাযুক্ত হওয়ার কিছু নেই, আপনার ছেলে দেখতে না পেলেও যারা দেখে তারা যা করতে পারে সেও তার সব কিছুই করতে পারবে, আমি তাকে সেই পর্যায়ে নিতে পারবো। তো আমার বাবা তাকে প্রশ্ন করেছিলেন যে এটা কীভাবে সম্ভব। তখন উনি, তার একটা স্কুল ছিল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, ওইটাই আমার তৎকালীন এই বাংলাদেশ তথা আগের পূর্ব পাকিস্তানে এটা কিন্তু প্রথম স্কুল ছিল, ইসলামিয়া ব্লাইন্ড স্কুল। তো সেখানে ওনাকে দেখানোর পরে আমার বাবা নিশ্চিত হলেন যে না, লেখাপড়া করা সম্ভব এদের পক্ষে। তখন ডাক্তার সাহেব বললেন আমাকে আমার স্কুলে তাকে দিয়ে যান, আমি তাকে মানুষের মতো মানুষ করব। সেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু। তারপরে কিছুদিন পর আরেকটা স্কুল ছিল, রোটারি ক্লাব পরিচালিত স্কুল, সেখানে আমার আবার শিক্ষা জীবন একটু পরিবর্তন হলো, ওইখান থেকে সেখানে আমি পরিবর্তিত হলাম, স্থানান্তরিত। এভাবে শিক্ষা জীবনে আমি কয়েকটা স্কুলে পরিবর্তন হতে হয়েছে। সর্বশেষ আমি বরিশাল একটা ব্লাইন্ড স্কুল আছে, সরকারি স্কুল, এটা প্রত্যেকটা বিভাগেই আছে সরকারি স্কুল। এই বিশেষ স্কুল থেকে আমি এসএসসি পাশ করি, পরে বিএম কলেজ বরিশাল থেকে আমি এইচএসসি পাশ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রি লাভ করি। তারপরে আমি আইন ব্যবসার দিকে নিজেকে নিয়োজিত করি। আইন ব্যবসায় যে সমস্ত প্রক্রিয়াগুলি অবলম্বন করতে হয় আমি তার সবগুলোই করেছি, অর্থাৎ লাইসেন্স নিতে হয় এবং একজন সিনিয়রের সাথে থাকতে হয়। এগুলো করে যখন আমি আইন ব্যবসায় নিয়োজিত হলাম, তখন কিছু বাধা বিঘ্ন ছিল। এই বাধা বিঘ্নগুলো অতিক্রম করতে গিয়ে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়েছিল। তার মধ্যে একটা ছিল, আমি একটা পার্ট টাইম জব নিয়েছিলাম, যাতে আমার আইন ব্যবসায় বাধা দূর করার জন্য আমি আর্থিক যে আনুকূল্য সেটা পেতে পারি। তো আমার শিক্ষক প্রফেসর কামরুদ্দিন স্যার, উনি এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন। কারণ তা না হলে ওই ল কলেজ, সেন্ট্রাল ল কলেজে শিক্ষকতা, এই চাকরিটা পাওয়ার পক্ষে সম্ভব ছিল না। মানে আপনি শিক্ষকতার চাকরি নিলেন? এখনো করি আমি সেটা। আচ্ছা আচ্ছা। এটা হলো খণ্ডকালীন। জি। তো এই চাকরিটা আমি 1985 সাল থেকে করি সেন্ট্রাল ল কলেজে শিক্ষকতা। এবং এখানে যখন আমি চাকরিটা নেই তখন কিন্তু আমার অনেক বাধা ছিল।
আমি কোনোভাবেই কনভিন্স করতে পারতেছিলাম না। আমার টিচার যিনি, তিনিও চেষ্টা করছিলেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাকে শিক্ষক হিসাবে নিতে রাজি ছিলেন না। তো অনেক অনুরোধ করার পরে একদিন প্রিন্সিপাল সাহেবের সাথে আমার মুখোমুখি সাক্ষাৎ হয়। তখন আমি তাকে বললাম যে স্যার, আমাকে একটা সুযোগ অন্তত দেন, আমি ট্রায়াল বেসিস আমি কয়েকটা ক্লাস নেই, যদি ছাত্ররা খুশি হয়, যদি আপনার স্টাফ এবং ম্যানেজমেন্ট, টিচার সবাই যদি কনভিন্সড হয়, তাহলে আমি থাকবো, না হলে আমি সেখানে আপনার অসুবিধা সৃষ্টি করতে চাই না। তখন আমার শিক্ষক যিনি, উনি বললেন যে সে তো একটা ভালো প্রস্তাব দিছে, আপনি একটু তাকে সুযোগ দেন। ওই সুযোগটা আমি পেয়েছিলাম 1984 সালের ডিসেম্বর মাসে, এবং 1 মাস কাজ করার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। 1985 সাল থেকে আমি এখনো পর্যন্ত সেন্ট্রাল ল কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করছি। আর পাশাপাশি আইন ব্যবসাটা আমি চালাচ্ছি। কারণ আইন ব্যবসা হলো এমন একটা ব্যবসা, প্রথমেই কিন্তু এখানে কাজ পাওয়া কঠিন, আয় উপার্জন করা কঠিন, কারণ মানুষকে কনভিন্স করে আমাকে কাজ নিতে হয়। সেই জন্য আমি প্রথমে যেটা করেছি, বিনামূল্যে কাজ করেছি। আমি অনেকের সার্ভিস দিয়েছি বিনামূল্যে। শুধুমাত্র কোর্টের যে খরচগুলো একান্ত প্রয়োজনীয় আইনগত খরচ, সেগুলো তারা দিতে হতো। আর বাকি যে আমার ব্যবসার যে পেশার যে খরচ বা ইনকাম, এটা আমি নিতাম না। এভাবে প্রায় 5-6 বছর আমি কাজ করেছি। তারপর মানুষ যখন কনভিন্সড হলো, আমার কিছু কিছু বন্ধু বান্ধবরা আমার কাছে কিছু কেস পাঠালো, এগুলো থেকে আস্তে আস্তে যখন আমি সার্ভিস শুরু করলাম, অনেকে প্লিজড হয়ে তারা আবার নতুন করে ক্লায়েন্ট নিয়ে আসলো। এভাবে আমার আইন ব্যবসাটা শুরু হয়েছে। এবং আমি আমার ছাত্রদের মধ্য থেকে কিছু জুনিয়র পেয়েছি, যারা আমার আইন ব্যবসায় অনেক সহযোগিতা করেছে। তারা এখন অনেকেই মৃত্যুবরণ করেছে। আমি এদের কথা একটু স্মরণ করব, যে একজন ডক্টর অ্যাডভোকেট করিমুল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম দেওয়ান, এই লোকগুলো কিন্তু এখন মারা গেছে, গত করোনার আগেই তারা মারা গেছে। তো এরা এখনও আমার সাথে কয়েকজন আছে যারা আমার ছাত্র বা আমার জুনিয়র, এদের সকলেরই আমি সহযোগিতা পাই। তো আইন ব্যবসাটা আমাদের জন্য প্রথমে একটু নেগেটিভ অ্যাটিটিউড ছিল আইনজীবীদের মধ্যে, কিন্তু যখন আমি কাজ শুরু করলাম এবং আইন ব্যবসায় আমার যে সফলতা বা আমার যে ক্লায়েন্ট যারা, তারা যখন প্লিজড হলো, তখন আমার সহকর্মীরাও কিন্তু আমার প্রতি খুশি হলো এবং তারাও ভাবলো যে না, এটা সম্ভব। কারণ আমি যখন কোর্টে বিভিন্ন আর্গুমেন্ট করতাম, সাক্ষী নিতাম, তারা কিন্তু এটা অবজার্ভ করতো। তখন আমার সহকর্মীরাও কিন্তু আস্তে আস্তে আমার প্রতি এখন ইতিবাচক, এবং তাদেরও সহযোগিতা আমি পাচ্ছি। আমি সরকারি সহযোগিতা পেয়েছি, যেমন আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসাবে 1985 সাল থেকে দায়িত্ব পালন করেছি প্রায় 7 বছর। এবং পরবর্তীতে আপনার ওই যে এটাকে কি বলা হয়, যে আমার যারা কোচিং, আমি অনেক কোচিংও করেছি, অর্থাৎ টিচিং কলেজের পাশাপাশি আমি কিন্তু অনেক ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়াইছি। এখন আর পারি না, এই প্রায় 7 বছর পর্যন্ত আমাকে এই কাজটা করতে হয়েছে, কারণ ইনকাম তখন আমার আলাদা, আইন ব্যবসার ইনকাম যথেষ্ট ছিল না, এই জন্য আমি এটা করতে হয়েছে। কিন্তু যখন 1991 সাল থেকে আমার আইন ব্যবসায় ইনকাম ভালো হলো, তখন কিন্তু আর সেই কাজটা আমি করতে পারি না। এখন শুধু আমি ক্লাস নিয়ে আমার সময়টা দিতে হয়, আর বেশি সময় দেওয়া সম্ভব হয় না। এবং আইন ব্যবসা আল্লাহর রহমতে যারা আমার ক্লায়েন্ট হয়েছে, তারা অত্যন্ত খুশি, এবং একজন থেকে আমার একজন ক্লায়েন্টই দেখা গেল আরও 4-5 জন ক্লায়েন্ট নিয়ে আসছে। তো এখন আমার এই জজ কোর্টে আমি 83 সাল থেকে লাইসেন্স প্রাপ্ত অ্যাডভোকেট হিসেবে কাজ করেছি, এবং 1989 সালে আমি হাইকোর্টে জয়েন করেছি। এটা আমাদের লাইসেন্স নিতে হয়, পারমিশন নিতে হয়, এবং পরে আপিল বিভাগ থেকে 2002 সালে আমাকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করেছে। এখন আমি আপিল বিভাগে সুপ্রিম কোর্টে কাজ করছি, এবং আল্লাহর রহমতে আমার জুনিয়ররা যারা আছে সবার সহযোগিতা নিয়ে আমি আইন ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারছি। শুধু আমি না, বর্তমানে বাংলাদেশে কিন্তু 40 জন আইনজীবী আছে যারা দৃষ্টি প্রতিবন্ধী, এবং তারা দেশের বিভিন্ন জেলায় কাজ করছে, হাইকোর্টেও কাজ করছে এবং ঢাকা জজ কোর্টেও কাজ করছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আরও শুনবো আমরা। এই পর্যায়ে আমি যেতে চাই ভাস্কর ভট্টাচার্য আপনার কাছে। ভাস্কর ভট্টাচার্য, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা জানি, কিন্তু আপনারও একটা গল্প আছে নিশ্চয়ই। এই যে দুজনের গল্প আমরা শুনছিলাম, আপনার নিজের সেই স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই প্রথমে। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমার দুজন খুবই অত্যন্ত সম্মানিত এবং আমাদের অগ্রজ। বিশেষ করে আমি সাইদুল হক ভাইকে অভিনন্দন জানাতে চাই এই সুযোগে, এবং আমরা যে পারি দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারি, সেটার কিন্তু আরেকটা স্বীকৃতি আমরা পেলাম, এবং এই অর্জন কিন্তু সাইদুল ভাইয়ের একার নয়, আমাদের পুরো প্রতিবন্ধী নাগরিকদের সকলের। তো আমি আসলে দেখুন, আমি আজকে যারা দেখছেন বা শুনছেন, বিশেষ করে এই 2023 সালে জীবন ও জীবিকা এই বইয়ে আমার জীবনী সংযুক্ত হয়েছে। সেটা হচ্ছে যে ক্লাস 6 এর বইতে।
জি। তো আমি এমন একজন মানুষ প্রায় ৪ দশক আগে যে আসলে স্কুলেই ভর্তি হতে পারছিলাম না। স্ট্রাগল করছিলাম, স্কুল আমাদের নিতে চাচ্ছিল না। আমার মা-বাবা জানতেন না আমি কোথায় পড়াশোনা করতে পারি। আম কোনোভাবে অনেক পরে গিয়ে একটা স্পেশাল স্কুলে আমি ভর্তি হই, যেখানে আমাদের মোশাররফ ভাই নিজেও পড়াশোনা করেছেন চট্টগ্রামের দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়। সেখান থেকে আমি প্রাইমারি শিক্ষা করার পরে প্রত্যেকটা পদে, পদে কিন্তু আমাদেরকে সংগ্রামের মধ্যে বড় হতে হয়েছে। আসলে এই সংগ্রামের গল্প অনেকবার বলেছি, সুতরাং বেশি একটা বলতেও চাই না। আসলে সংগ্রাম তো সবাইকেই করতে হয়। কিন্তু প্রতিবন্ধী নাগরিকদেরকে, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের অনেক বেশি করতে হয়। এবং আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সামনে কিন্তু খুব কম সংখ্যক উদাহরণ ছিল। মোশাররফ ভাইয়েরা কয়েকজনই আমাদের সামনে ছিল, সাইদুল হক ভাইরা। কিন্তু আমি বিশেষ করে চট্টগ্রাম থেকে পড়াশোনা করেছি, ওখানে আরো কম ছিল। আমার মনে হয় ১ থেকে ২ জন বা ৩ জন এরকম ছিল যাদেরকে হয়তো আমরা চিনতেও পারি নাই। তো সবকিছু মিলে আমাদের কিন্তু সংগ্রামটা ছিল অনেক কঠিন। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম, চট্টগ্রাম কলেজে পড়তে চেয়েছিলাম, আমাদেরকে আসলে আমরা পড়তে পারি নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমাকে হাঙ্গার স্ট্রাইক করতে হয়েছে। কারণ হচ্ছে তখন তারা আমাদেরকে ভর্তি নিতে চায় নাই। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে আমরা পড়তে চেয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে বলল যে, "ঠিক আছে, তোমরা সোশ্যাল সায়েন্সে পড়তে পারবা না, কারণ সেখানে ফিল্ড ওয়ার্ক আছে। তো তুমি হিস্ট্রিতে পড়ো।" হিস্ট্রিতে পড়াশোনা করলাম। পড়াশোনা করে আমি আসলে জাপানে চলে যাই। আমি আসলে আমার স্ট্রাগল এর গল্পটা আমি বেশি একটা আর বলতে চাই না। আমি সাফল্যের গল্পটা বলতে চাই, যাতে অন্যরা উৎসাহিত হন। জি, তো ধন্যবাদ। আমি জাপানে গিয়ে আমার জীবনটা আসলে বদলে যায়। আমি ১ বছরের একটা প্রশিক্ষণ করি তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ লিডারশিপ, এবং জাপান থেকে আমি ফিরে আসি। আমি চাইলে কিন্তু থেকে যেতে পারতাম, আরো বেশি পড়াশোনা করতে পারতাম। আমার কাছে মনে হয়েছে আমি যা শিখেছি, যা জেনেছি তা বাংলাদেশে কখনোই চর্চা হয় নাই। আমার এই দেশে চলে আসতে হবে এবং এই দেশে কাজ করতে হবে। তখন আমি তরুণ ছিলাম, ইমোশন কাজ করেছে দেশের প্রতি। আমি চলে এসেছি এবং আসার পরে দেখলাম আবার স্ট্রাগল। কারণ কেউ বিশ্বাস করতে চায় না যে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, কম্পিউটারে কাজ করতে পারি, আমি অ্যাক্সেসিবল বই তৈরি করতে পারি, যে বই আমি কখনো পাই নাই পড়ার জন্য। আমাদের সময় তেমন একটা ব্রেইল বই পাওয়া যেত না। পাওয়া গেলেও ১০ বছরের পুরনো ব্রেইল বই পাওয়া যেত। সবকিছু মিলে একটা সংগ্রামের মধ্যে পড়ে যাই। পরবর্তীতে আমি একটা কাজের সুযোগ পাই চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। তারা আমাকে কাজ করার সুযোগ দেয় এবং সেখান থেকে আমি আর ফিরে তাকাতে হয় নাই। এবং আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সারা জীবন, সেই সমস্যার সমাধানের জন্য এখন কাজ করছি। আপনি জেনে খুব খুশি হবেন, বাংলাদেশের প্রায় ৩৩,০০০ ওয়েবসাইট এখন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা ব্যবহার করতে পারে। যেখানে প্রায় আমরা 70% এর কাছাকাছি অ্যাক্সেসিবল করতে পেরেছি। বাকি 30% এর একটু সমস্যা আছে। এগুলো প্রযুক্তিগত সমস্যা। আমরা ১ম থেকে ১০ম শ্রেণীর সব বইকে মাল্টিমিডিয়া টকিং বুক করেছি। অর্থাৎ বছরের শুরুতে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা মাল্টিমিডিয়া টকিং বুক পাচ্ছে এবং ব্রেইল বই। আপনি দেখেন সরকার কিন্তু এখন ব্রেইল বই দিচ্ছে, এবং আমি A2I থেকে যখন কাজ করতাম প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, আমার অন্যতম একটা কাজের জায়গা ছিল যাতে করে পাঠ্য বই আমরা সবার জন্য প্রদান করতে পারি। এছাড়াও আমরা যে কাজগুলা করতে পেরেছি সেটা হচ্ছে আপনার আমাদের ই-লার্নিং, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ। মুক্তপাঠকে আমরা পুরোপুরিভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য ব্যবহার উপযোগী করতে পেরেছি। আমরা বাংলাদেশে স্মার্ট বাংলাদেশকে যাতে অ্যাক্সেসিবল হয়, স্মার্ট অ্যাক্সেসিবিলিটি ফর স্মার্ট বাংলাদেশ, এই বিষয়ে আমরা একটা এখন পরিকল্পনা নিয়ে কাজ করছি, এবং যেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে প্রত্যেকটা সেবা এমন হবে যেখানে প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সকলে ব্যবহার করতে পারবে। স্মার্ট বাংলাদেশের একটা চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের মেট্রো রেল, যেখানে আসলে কারো কোনো অসুবিধা হয় না। সে বয়স্ক মানুষ হোক, নারী হোক, প্রতিবন্ধী মানুষ হোক। একইভাবে কিন্তু আমরা এই স্মার্ট সেবা নিয়ে এখন আমরা কাজ করছি, যাতে করে সকল সেবা সকল প্রতিবন্ধী নাগরিক ব্যবহার করতে পারে। দর্শক যারা আপনারা শুনছেন, যেখানে আমি এত রাতে আপনাদের সামনে কথা বলছি, আমি কিন্তু নিজে দেখতে পাই না। আমার সামনে আমার ল্যাপটপ, আমার পাশে আমার স্মার্টফোন। এখানে কিন্তু আমাকে কেউ সহযোগিতা করার কেউ নাই। আমি নিজেই কিন্তু কাজটা করছি। আমার মাঝে, মাঝে আপনারা হয়তো একটা শব্দ আমার কম্পিউটার থেকে পাচ্ছেন, যেটা হচ্ছে স্ক্রিন রিডিং সফটওয়্যার। অর্থাৎ যেকোনো কেউ যা কিছু কম্পিউটারে চোখে দেখে করতে পারে, আমি না দেখে তা করতে পারি। আমি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি হিসেবে কাজ করছি। শত, শত ওয়েব ডিজাইনার, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদেরকে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, এবং তাদেরকে কিভাবে তারা এই সার্ভিসগুলোকে প্রতিবন্ধী বান্ধব করবে সেটি নিয়ে আমি তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করছি। আমরা সরকারের যে আইন রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন, সেটার বাস্তবায়ন যাতে পুরোভাবে হয়, এবং বিশেষ করে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি যে পার্ট আছে সেটাকে আমরা অ্যাক্সেসিবল করার চেষ্টা করছি। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই যে দান দয়ার দিন শেষ, প্রতিবন্ধী নাগরিকরাই গড়বে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সেই স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, এবং আমরা ইতিমধ্যে দাবি করতে পারি যে আমাদের প্রতি
একটু জায়গা করে দিলে, একটু আপনি যদি বিশ্বাস করেন যে আমি কিছু করতে পারবো, তাহলে কিন্তু আমরা সবাই করতে পেরেছি। এই যে আমাদের বড় ভাইরা যারা বসে আছেন, দুজন অত্যন্ত পণ্ডিত বিজ্ঞ মানুষ, দেশে বিদেশে পরিচিত, ওনাদের যে অবদান, তারা কিন্তু সুযোগটা নিজেদের করে নিতে হয়েছে। অনেকে কিন্তু তাদেরকে সুযোগটা করে দেয় নাই, সংগ্রাম করে তাদেরকে নিজেদের করে নিতে হয়েছে। একইভাবে আমাকেও একই কাজ করতে হয়েছে, কিন্তু যারাই সুযোগ দিয়েছে তাদের জন্য আমরা কিছু না কিছু দিতে পেরেছি। যেমন আমি ইপসাতে কাজ করেছি, ইপসাতে কিন্তু যখন আমি শুরু করেছিলাম মাত্র 5,000 টাকার একটা বেতনে আমি ইপসাতে কাজ শুরু করেছিলাম। 10 বছরে আমি 7টা আন্তর্জাতিক পুরস্কার ওই প্রতিষ্ঠানকে আমি এনে দিতে পেরেছি। আমি এটুআইতে কাজ করেছি, এটুআই কিন্তু প্রতি বছর কোনো না কোনো পুরস্কার জাতীয় আন্তর্জাতিক পেয়ে যাচ্ছে প্রতিবন্ধী মানুষের জন্য, কাজের জন্য। এইভাবে কিন্তু আমরা পরিবর্তনটা নিয়ে আসছি। শুধু সকলকে একটা অনুরোধ করব, এই যে আপনি অন্ধ শব্দটা ব্যবহার করলেন না, এটা নেতিবাচক হিসেবে আমাদের দেশে ব্যবহৃত হয়। বাইরে কিন্তু ব্লাইন্ড প্রাউডলি বলা যায়, আই এম ব্লাইন্ড, আই ফিল প্রাউড অ্যাজ এ ব্লাইন্ড। আমাদের দেশে কেন হয়? কারণ আমাদের দেশে এখনো আমরা ওই নেতিবাচক ভাবে দৃষ্টি প্রতিবন্ধী, মানে আমরা মনে করি যে অন্ধ বললে বোধহয় তাকে ছোট করা হলো। আসলে ব্যাপারটা হচ্ছে কারণ আমাদের দেশে এই মানসিকতাটা এখনো পরিবর্তন হয় নাই, কিন্তু পরিবর্তন আমার ধারণা যে আস্তে আস্তে পরিবর্তন হবে। ওই যে শুরুতে বলছিলাম যে এটিএন বাংলার মতো চ্যানেল, আমি খুবই কৃতজ্ঞ। আপনারা প্রচুর প্রতিবন্ধী নাগরিকদের নিয়ে কথা বলেন, কাজ করেন। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদেরকে যদি তুলে ধরেন, তাহলে অন্যরা উৎসাহিত হবে, আমাদের মায়েদের চোখে আনন্দ অশ্রু ঝরবে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হবে। নিশ্চয়ই আমরা চাই যে আমাদের সকল ধরনের, শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী নয়, সব ধরনের প্রতিবন্ধী নাগরিকই মূল ধারার সঙ্গে যুক্ত হবে এবং তাদেরকে সমাজের কোথাও না কোথাও আমরা কাজে লাগাতে পারবো বা তাদের মাধ্যমে আমাদের সমাজ আরও এগিয়ে যেতে পারবে। আবারও আমি একটু সাইদুল হক আপনার কাছে আসতে চাই। আপনি যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন, নিজে প্রতিষ্ঠা করেছেন, সেই প্রতিষ্ঠানের শুরুতে এসে আপনি থেমেছিলেন আগেরবার, যে আপনি ওখানে কাজ শুরু করলেন 91 সালে বা 92 সালে, এবং সেই কাজের ভিতর দিয়ে আজকে আপনি সারা দেশে পরিচিতি লাভ করেছেন, সম্মান লাভ করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন, এবং সারা দেশে না, দেশের বাইরেও আপনি বাংলাদেশের হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেছেন এবং সম্মান বয়ে এনেছেন। সেই গল্পটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে কি করে আপনি এরকম অন্যদেরকে উৎসাহিত করলেন এবং এই কাজটি শুরু করলেন এবং কাজটিকে এত বড় রূপ দিলেন। থ্যাংক ইউ মামুন ভাই। যখন অর্গানাইজেশন দাঁড় করালাম, তখন কিন্তু চারপাশ সত্যিকার অর্থে খুব অন্ধকার ছিল। একটা মাত্র ভরসা ছিল, সেটা হলো যে আমার যে বয়স ছিল খুব কম। আমি মাত্র 22 থেকে 23 বছর বয়সে কাজটা শুরু করেছি। তো কাজটা শুরুর পরই প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে সেভ করতে হবে, তারপরে অর্গানাইজেশনকে সেভ করতে হবে। আমি একটি কলেজে জয়েন করলাম, কারণ ওই সময় তো আর্থিক সহায়তাও লাগবে। জি। তো মতিঝিল টিএনটি কলেজের সহায়তা জন্য ভর্তি ওখানে করলাম, চাকরি নিলাম। আমি ওখানে 3 থেকে 3.5 বছর চাকরি করলাম। 93-তে জয়েন করলাম, তারপরে 96-তে চাকরিটা ছেড়ে দিলাম আবার। এরপরে আবার একটা সরকারি চাকরিতে জয়েন করলাম, সরকারি একটা, ওই যে আমাদের জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র আছে, ওইটা টিচার হিসেবে জয়েন করলাম। তো হঠাৎ করে জাপান থেকে একটা অফার আসলো যে একটা ট্রেনিংয়ে যেতে হবে। এখন আমি যেহেতু সরকারি চাকরি করি, সরকার তো ছুটি দেবে হয়তো বা 5 বছর গেলে পর একটা বড় ছুটি দেবে, কিন্তু এর আগে তো সরকারি নিয়ম নেই ছুটি দেওয়ার। তো মনে করলাম যে দুটো অর্গানাইজেশনকে তো একসাথে রিপ্রেজেন্ট করা যায় না। আমি তখন সরকারি চাকরিটাও ছেড়ে দিলাম আর কি, শিক্ষক পদের। তো জাপানে গেলাম। জাপানে আমি একটা ট্রেনিং করলাম, ইন্টারন্যাশনাল লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স, আইএলটিসি বলে সংক্ষেপে। এশিয়ান হেলথ ইনস্টিটিউটে ট্রেনিংটা করে, খুব সুন্দর। মানে মানুষদেরকে কিভাবে ট্রেনিং দিতে হবে, মানুষদেরকে গ্রাসরুট লেভেলে কিভাবে গাইড করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদেরকে নাকি যে কোনো মানুষকে? যে কোনো মানুষকে। প্রতিবন্ধী মানুষ তো বটেই, আমি যেহেতু প্রতিবন্ধী মানুষ, স্বাভাবিকভাবেই আমাকে প্রতিবন্ধী মানুষকে গাইড করতে হবে। এই একটা ট্রেনিং করলাম। আরেকটা ট্রেনিংয়ে গেলাম, জাইকা ট্রেনিংয়ে। জাইকা ট্রেনিংয়ে দেখলাম, ওটাও জাপানে ছিল, ওটা আরব পরে গেছি। তো ওই ট্রেনিংটা যাই দেখলাম যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা ব্যাংকে চাকরি করে। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো যে জাপানের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যদি ব্যাংকে চাকরি করতে পারে, তাহলে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীরা কেন ব্যাংকে চাকরি করতে পারবে না? তাই তো। হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী তো সারা দুনিয়াতেই এক, সারা দুনিয়াতেই এক, সবাই আমরা দেখতে পাই না। বাংলাদেশে আসলাম, ব্যাংকে লেখালেখি করলাম, মানে কথাবার্তা বলা শুরু করলাম। যাই হোক, সংক্ষেপে বলি, এইচএসবিসি ব্যাংক প্রথমে রেসপন্স করলো।
এরপরে এখন বিভিন্ন ব্যাংকে কিন্তু প্রায় 10 থেকে 20 জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কাজ করছে। এভাবে করে এখন আমরা বার্ডোর মাধ্যমে চেষ্টা করছি বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি, দেখেন আগে প্রাথমিক শিক্ষায় আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের কোনো কর্ম ছিল না, সেখানেও কিছুটা এখন ইন করেছে আমরা কথা বলতে বলতে। মাধ্যমিক শিক্ষা বেশ কয়েকজনকে আমরা চাকরি দিতে সক্ষম হয়েছে, চাকরি দিয়েছেন সরকার, কিন্তু আমরা সরকারের দুয়ারে দুয়ারে, এই যে মোশাররফ ভাইকে বলেন, এই যে ভাস্কর আছে, আমরা কিন্তু সব জায়গায় লবিং করে যাচ্ছি, অ্যাডভোকেসি করে যাচ্ছি। এইভাবে করে বাংলাদেশে বিভিন্ন কর্মসংস্থান সেক্টরটা ওপেন করলাম। আপনি আরও ট্রেনিংয়ের কথা বলতে বলেছেন, আমি নেদারল্যান্ডে যাই দেখলাম যে প্রতিবন্ধী মানুষেরা কাজ করছে, বেলজিয়ামে দেখলাম যে প্রতিবন্ধী মানুষেরা কাজ করছে, হ্যাঁ, কর্মসংস্থান নিয়ে কাজ করছে। জার্মানিতে আমি একটি রাইনহার্ড-বোন ফেলোশিপে গিয়েছিলাম, হ্যাঁ, ওই ফেলোশিপটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় বিষয় নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে কম্পিউটার, কেউ নিয়ে আসছে অ্যাটম বোম, কেউ নিয়ে আসছে বিভিন্ন বড় বড় বিষয় নিয়ে আসছে, কামান। আমি শুধু প্রতিবন্ধী মানুষের নেতৃত্ব করতে গিয়েছিলাম এবং সেখানে প্রতিবন্ধী মানুষের কথা বলতে গিয়েছিলাম। ওরা আমাকে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করার জন্য ওরা আমাকে ফেলোশিপ দিয়েছে, রাইনহার্ড-বোন ফেলোশিপ জার্মানি থেকে। আমি অশোকা ফেলোশিপ পেয়েছি আমার কাজের স্বীকৃতি স্বরূপ। ওনাদের শুধু একটাই রিকোয়েস্ট ছিল যে দেখো, প্রতিবন্ধী মানুষের কাজটা একটু চ্যালেঞ্জিং, এই কাজটাকে তোমরা ছেড়ে দেবে না, যদি এই কাজটা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের দেশে ইনস্টিটিউশন গড়ে উঠবে না। ঠিকই, দেখেন আপনি একটু খেয়াল করেন, আমাদের দেশে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বলেন, প্রতিবন্ধী মানুষ বলেন, আমাদের কিন্তু ইনস্টিটিউশন নাই। তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি একটি ফেলোশিপ করেছি, রবার্ট এস ম্যাকনামারা ফেলোশিপ। এই ফেলোশিপগুলো আমার প্রত্যেকটা ফেলোশিপ বা প্রত্যেকটা ভিজিটের উদ্দেশ্যই ছিল প্রতিবন্ধী মানুষের জন্য কেমনে কিভাবে কাজ করা যায়, তাদেরকে কিভাবে ক্ষমতায়ন করা যায়, তাদেরকে কিভাবে সমাজে মূল স্রোতধারা সম্পৃক্ত করা যায়। আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো মানুষ, প্রতিবন্ধী হোক, অপ্রতিবন্ধী মানুষ হোক, অদক্ষ মানুষ হোক, যদি তাকে প্রশিক্ষণ দেওয়া যায়, যথাযথভাবে তাকে দক্ষতা উন্নয়নে সহায়তা করা যায়, তাহলে কিন্তু যে কোনো মানুষ যে কোনো কাজ করতে পারে। আপনি বিশ্বাস করেন, আপনি এটা নিয়ে যদি গবেষণা করেন, আমি দেখেছি আমেরিকার মতো জায়গায়, দেখেন আমরা শুনেছি আমেরিকায় যে এমনভাবে সেট আপ করা আছে, মানে যে প্রতিবন্ধী মানুষকে যদি সাহায্য করে তার সরকার তাকে সাহায্য করবে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা তৈরি হওয়া দরকার। এই যে সরকার বিভিন্ন আইন করেছে, আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন করেছে, পরে হয়তো আরও ব্যাখ্যা করব, প্রতিবন্ধী মানুষের জন্য সুরক্ষা, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন করেছে। এই আইনটি যদি বাস্তবায়ন হয়, আমাদের দেশে প্রতিবন্ধী মানুষ কিন্তু সত্যিই সামনে এগিয়ে যাবে। 21টি অধিকার আছে সেখানে, এই 21টি অধিকার যদি তাকে দেওয়া যায়, শিক্ষার অধিকার, কর্মের অধিকার, তার বাসস্থানের অধিকার, সমস্ত অধিকারগুলো যদি নিশ্চিত করা যায়, একজন প্রতিবন্ধী মানুষ শুধু নিতেই জানবে না, দেখবেন যে তারা সমাজে দিতেও পারবে। আমরা আজকে দেখেন বার্ডের উদ্যোগে কি করেছি, আমরা 60 জন বাচ্চার থাকার ব্যবস্থা সহ একটি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় করেছি। আমরা একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার করেছি। এই যে ভাস্কর যেটা বললো যে আইটিতে ব্লাইন্ডদেরকে করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা একটা এখানে আইটি সেন্টার করেছি। পাশাপাশি আমরা একটা লাইব্রেরি করেছি। বাংলাদেশে কিন্তু কোনো ব্রেইল লাইব্রেরি নেই, আমরা একটা ব্রেইল লাইব্রেরি করেছি। হ্যাঁ, আপনি যদি যান দেখে আসবেন। আমি মানুষকে বলবো, আজকের এই দর্শকদের বলবো যে আপনারা বারোতে আসেন, বারোতে একটু দেখেন এবং আপনারা আপনাদের পরামর্শগুলো দেন, তাহলে আমাদের এই বারোর মতো আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে, মানুষ উপকৃত হবে। বাংলাদেশে কিন্তু কোনো ব্রেইল প্রেস নাই, সেই ব্রেইল প্রেস কিন্তু আমরা বারডো স্থাপন করেছি। জানেন, প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা দাম জাপান এম্বাসি এবছর আমাদেরকে ডোনেট করেছে, সেই ব্রেইল প্রেসটি আমরা স্থাপন করেছি। আসলে বারডো এখন দাঁড়িয়ে গেছে, এখন এই বারডোকে কন্টিনিউ করতে হবে, সেই জন্য মানুষের এগিয়ে আসতে হবে। এই প্রতিষ্ঠান আমরা করেছি, মোশাররফ ভাই আমাদের সাথে আছেন, ভাস্কর আমাদের সাথে আছেন। এখন এই প্রতিষ্ঠানটা এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সমাজে মানুষের, যারা বিত্তবান আছেন তাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার, আপনার কাছে একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিজের স্ট্রাগলের কথা বললেন, আপনার সাফল্যের কথা বললেন, একটা পর্যায়ে এসছেন আপনি এবং আপনারা এখানে আমরা যাদের সাথে কথা বলছি, আপনারা তিনজন নিজেদের জায়গায় অনন্য মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশে এখনও বহু প্রতিবন্ধী মানুষ আছেন যারা আসলে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না, আপনার মতো, আমার মতো বা অন্য অনেকের মতো। আইনের ক্ষেত্রে যদি বলি যে প্রতিবন্ধী মানুষ তো আইনের দিক থেকে বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি বিচার পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে। প্রতিবন্ধী সে তো আদালতে এসে ঠিকমতো মামলার সাক্ষ্য প্রমাণ দিতে পারে না, একজন দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারে না যে তাকে কেউ আঘাত করেছে, কিন্তু কে আঘাত করেছে সে তো দেখে নাই, বা এই
আইনগত দিকের যে সমস্যাগুলো, বা একটা মেয়ে ধরেন ধর্ষণের ঘটনা আমরা অনেক সময় সাংবাদিক হিসেবে জানি যে প্রতিবন্ধী মেয়ে ধর্ষিত হয়েছে, কিন্তু সে যেহেতু বাক শ্রবণ প্রতিবন্ধী সে বলতে পারছে না। এই সব ক্ষেত্রে মানে আইন আদালতের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য আসলে সমস্যাগুলি সমাধানের কি ব্যবস্থা আছে, বা বাস্তবতাটা সেখানে কি রকম? ধন্যবাদ। নেতিবাচক দৃষ্টিভঙ্গি তো আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অপরাধ প্রবণতা যেটা বলেন এটা কিন্তু বর্তমানে গণমাধ্যম থাকায় এটা যতটা প্রচার হয় আগে কিন্তু এতটা প্রচার হতো না। তা আমরা এখন অনেক শুনি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে বিচারগম্যতার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আইনে বর্তমান যে আইনটা সরকার তৈরি করেছেন, এই সরকারই তৈরি করেছেন 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। এই আইনের মধ্যে প্রতিবন্ধী মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চয়তা দেওয়া আছে, কিন্তু সেটা পাওয়ার জন্য যে অবকাঠামোটা দরকার, সেই অবকাঠামোটা সরকারি লেভেলে এখনও সেভাবে তৈরি করা যায়নি। যেমন আমাদের আইন আছে, কিন্তু এই আইনটা বাস্তবায়নের জন্য যে মেকানিজম দরকার, যে কর্তৃপক্ষ দরকার, সেই জিনিসটা কিন্তু আইনের মধ্যে একটু বাকি, মানে আমি বলবো যে মানে এটা শূন্যতা আছে। একজনকে দায়িত্ব দেওয়া আছে আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য এমডি বা ব্যবস্থাপনা পরিচালক, তাকে দায়িত্ব দেওয়া আছে যে তিনি আইনটা বাস্তবায়নে সদস্য সচিব হিসাবে পদক্ষেপ নেবেন। প্রতিবন্ধী মানুষের বিচারগম্যতা থেকে শুরু করে তাদের চাকরি, তাদের শিক্ষা এবং তাদের অন্যান্য যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণের জন্য শনাক্তকরণ থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু দায়িত্বটা পালনের জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মূল ভূমিকা পালন করতে হবে। এটা আইনের মধ্যে লেখা আছে, যেটা আসলে ফাউন্ডেশন একটি বেসরকারি সংগঠন বলা যায়, যদিও সরকারি নেতৃত্ব আছে সেখানে, একজন জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে সেটা চলে, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু একেবারে পুরোপুরি গভর্নমেন্ট নয়, এবং এটা নেটওয়ার্কটা সারা বাংলাদেশে নাই। তো যার জন্য তাদের কাজের তুলনায় ক্ষমতার তুলনায় কাজটা অনেক বড় হয়ে গেছে, এবং এই কারণে আমাদের যে সমন্বয় কমিটি আছে আইনে, যারা সিদ্ধান্ত গ্রহণ করার মূল অথরিটি, এই আইনে লেখা আছে সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটির সদস্য সচিব যিনি, তিনি হলেন একজন জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি লেভেলে। তো তার পক্ষে এই অনেকগুলো মিনিস্ট্রির সাথে জড়িত 24 জনের একটা কমিটি আছে এই আইনের মধ্যে। এই আইনের কমিটিটা এখনো পর্যন্ত একবারে বেশি বসতে পারেনি। আজকে প্রায় আইন তৈরি হয়েছে প্রায় 9 বছর হয়ে গেল। তো এই 9 বছরে তারা কিন্তু একটা মিটিং বেশি করতে পারে নাই, যদিও আইনে বলা আছে প্রতি বছর অন্তত 2টা মিটিং হওয়া উচিত। তো যার জন্য আমাদের এই মেকানিজম বা অথরিটি, যদি উপযুক্ত একজন অথরিটি তৈরি করা যায়, যেমন ধরেন এখন আমরা যেটা অনেকে ভাবছি যে একটা আসলে কমিশন থাকা দরকার, প্রতিবন্ধিতা উত্তরণ কমিশন, যার মাধ্যমে আমাদের আইনটা বাস্তবায়নে তদারকি এবং যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে আছে এদেরকে যদি আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হয়, একটা ভালো তদারকি দরকার, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিশন দরকার। এটা কিন্তু আমাদের আইনে সুপারিশ ছিল, যদিও আইন তৈরি করার সময় এই সুপারিশটা আসলে বাস্তবায়ন হয় নাই। তো ভবিষ্যতে হয়তো হতেও পারে, হয় নাই তাই বলে আমি ভাবি নাই যে হবে না, আমি বলি না যেটা হবে না। তো এই ধরনের একটা কমিশন হলে আমার বিশ্বাস যে আমাদের বিচারগম্যতার জন্য যে অবকাঠামোটা দরকার সেটা যদি তৈরি হয়, তাহলে প্রতিবন্ধী নারী বা প্রতিবন্ধী শিশু বা যারা অন্য বুদ্ধি প্রতিবন্ধী আছে তারা তো আসলে নিজের প্রয়োজনটা নিজেরা বলতে পারে না, এদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করলে বিচারগম্যতা পাওয়াটা সহজ হবে। অবকাঠামো একটা দিক, আরেকটা দিক হচ্ছে ধরেন সচেতনতা না, শুধু ধারণা এবং জ্ঞান। যেমন ধরেন বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত আইনজীবী, আপনি ব্যতিক্রম, আপনার বাইরে যারা 99% সাধারণ আইনজীবী যারা দেখতে পান শুনতে পান, তাদের পক্ষে তো প্রতিবন্ধী লোকের ভাষাই বোঝা সম্ভব না, বিচারকদের ক্ষেত্রে সম্ভব না, বা আদালতের প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে এই ওরিয়েন্টেশন বা ট্রেনিং বা সেটির কি কোনো উদ্যোগ বা পরিকল্পনা নেওয়া দরকার? আসলে পরিকল্পনা আছে একটা, যেমন আমাদের আইন যখন তৈরি হলো 2013 সালে, আমাদের বিধিমালা তৈরি হলো 2015 সালে। এরপরে সরকার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে, জাতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা আমাদের ক্যাবিনেট থেকে পাশ হয়েছে 19 সালে, এবং সেখানে বলা ছিল যে এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে হবে। তো কিন্তু সেটা বাস্তবায়নের জন্য ওই যে একটা কথাই এসে যায় যে কে বাস্তবায়ন করবে, এইখানটাতে আমাদের এই শূন্যতাটার কারণে আমাদের আইন, ভালো একটা আইন আমাদের আছে,
কিন্তু এই আইনটা বাস্তবায়নে আমরা যে সহযোগিতাটা পাওয়া দরকার সেটা পাওয়ার জন্য আমাদের নেটওয়ার্কটা নেই। আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই যে আর নারীদের জন্য কিন্তু বর্তমানে যে অবস্থাটা খুবই সন্তোষজনক, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সব জায়গায়, কিন্তু একসময় এটা ছিল না। তো নারীদের জন্য যখন কোনো আইন হয়েছে সে আইনটা কিন্তু আগে বাস্তবায়ন হতো না, যার জন্য নারী মন্ত্রণালয়, মহিলা মন্ত্রণালয়, অধিদপ্তর এগুলো কিন্তু তৈরি হয়েছে। হওয়ার পরে ওই মন্ত্রণালয়ের নেতৃত্বে এখন কিন্তু সব মন্ত্রণালয়কে সক্রিয় করা হয়েছে এবং নারীদের জন্য আইনগুলো বাস্তবায়নে, তাদের শিক্ষা, কর্মসংস্থানে আরো উন্নতি সাধনে সম্ভব হয়েছে। কিন্তু আমাদের প্রতিবন্ধী আইনটা যেটা হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, এই আইনটাকে বাস্তবায়নের জন্য আমরা কিন্তু এই ধরনের অথরিটি এখনো তৈরি করতে পারিনি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে তাদের কিন্তু অনেক প্রোগ্রাম, অনেক দায়িত্ব, তার মধ্যে প্রতিবন্ধিতা বিষয়টা শুধুমাত্র একটা প্রোগ্রামের মতো, যার জন্য এখানে আমাদের এই আইনটা বাস্তবায়নের জন্য এই উদ্যোগটা এটা এখনো যথেষ্ট নাই, এটা যথেষ্ট করার মতো অবস্থাও সেখানে নাই। যার জন্য ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা দাবি, অনেক সময় আমরা বলি যে একটা আলাদা অন্তত সচিবালয় তৈরি করা হোক, যেখান থেকে প্রতিবন্ধীদের আইন এবং তাদের প্রয়োজন, তাদের জন্য যে প্রশিক্ষণ, তাদের বিষয়ে যে সমাজে সচেতনতা তৈরি করা দরকার, যে বিচারকদের মধ্যে বলেন, আইনজীবীদের মধ্যে বলেন, বা সমাজের সাধারণ মানুষের মধ্যে, লোকাল রক্ষাকারী বাহিনীর মধ্যেও বেশি জরুরি, হ্যাঁ, পুলিশ বা আমাদের অন্য আইন শৃঙ্খলা বাহিনী, তাদের মধ্যে সচেতনতা দরকার। এগুলো করতে গেলে কিন্তু সব জায়গায় ওই সিলেবাসগুলোতে আমাদের এই প্রশিক্ষণ কারিকুলামটা নেওয়া দরকার। প্রতিবন্ধীদের বিষয়টা আমাদের এই সাদা ছড়ি বলেন, ব্রেল প্রশিক্ষণ বলেন, ব্রেল লেখা, এটা কিন্তু অনেকে এখনো জানে না। একটা বিল্ডিং বানাতে গেলে, একটা ফুটপাথ বানাতে গেলে প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কি করণীয়, এটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা অনেকে এখনো জানে না, যারা জানে তারা অনেকে মানে না। তো এই জন্য এই মনিটরিংটা, সুপারভাইজিংটা, এটা কিন্তু আমাদের দেশে একটু এখনো কম আছে, যেটা আগামী দিনগুলোতে আমার বিশ্বাস যে আগের তুলনায় যেহেতু আমরা অনেক উন্নতির দিকে আমি মনে করি। কারণ এখন আমরা যেখানে লেখাপড়া করে আইন ব্যবসা করছি, আমার মতো একজন বা 40 জন আইন ব্যবসা করছে, অনেকে শিক্ষকতা করছে, ব্যাংকার আছে, তো এই জিনিসটা কিন্তু আজ থেকে 50 বছর বা আজ থেকে 60-70 বছর আগে চিন্তাই করা যেত। 20 বছর আগেই তো কঠিন ছিল, 20 বছর আগে কঠিন ছিল, কিন্তু 60 বছর আগে আপনি যদি যান, শিক্ষারই কোনো সুযোগ ছিল না। তো এখন তো শিক্ষার ব্যাপারে বিভিন্ন স্কুলে আমরা ভর্তি হতে পারছি, কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে সেটিংটা, পরিবেশটা, সেটা তৈরি করার জন্য একটু সময় সাপেক্ষ। আমার মনে হয় সেটা তৈরি করলে আমাদের শিক্ষার হারটা আরো বাড়বে। এখন কিন্তু শিক্ষার হার কম, এবং আমাদের যে ডিভাইসগুলো আছে, এই যে ব্রেইল যন্ত্রপাতি, অঙ্কের যন্ত্রপাতি, বিজ্ঞানের যন্ত্রপাতি, এগুলোর কিন্তু আমাদের দেশে অভাব আছে। এই জন্য একটা ইনস্টিটিউশনের মাধ্যমে এগুলো যদি সরকারিভাবে উৎপাদন করা যায় এবং কম মূল্যে অথবা বিনামূল্যে ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী ছাত্রদের মধ্যে বিতরণ করা যায়, তাহলে আমার ধারণা যে তাদের শিক্ষার সুযোগটা আরো বাড়বে। আর কাজের ক্ষেত্রে যদি আমরা বলি, এই যে কাজ যারা করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধীরা, তারা কিন্তু সমাজে উন্নতির দিকে যাচ্ছে। কারণ হলো যে তাদের যে যোগ্যতাটা, এটা বিকাশ ঘটছে এবং সমাজের সাধারণ মানুষরা কিন্তু বুঝতে পারছে। যেমন আমার কাছে যারা আসে, এরা তো অনেক অপ্রতিবন্ধী মানুষ, যারা আমার পেশাগত ক্লায়েন্ট হিসেবে যারা আসে, তারা কিন্তু অপ্রতিবন্ধী বেশি। তো তারা কেন আসে? তারা যখন বুঝতে পারলো যে না, একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী হলেও তার পক্ষে আসলে পেশা পরিচালনা করা সম্ভব এবং তার যে প্রতিকার সেটা প্রদান করা সম্ভব। তো সেই কারণেই তারা আমার কাছে আসে, শুধু নিজে না, আরো অনেকে নিয়ে আসে। তো আমাদের যারা প্রতিবন্ধী লোক এখন বিচারগম্যতা থেকে বঞ্চিত আছে, এদের নিজেদের মধ্যে কিন্তু সচেতনতার অভাব আছে। অনেকে জানে না যে কোথায় গিয়ে বিচার চাইতে হবে। সেই জন্য এই সচেতনতা সৃষ্টির জন্য সরকারিভাবে, বেসরকারিভাবে আরো প্রশিক্ষণের আওতা বা পরিধিটা আরো বাড়ানো দরকার। এখন হচ্ছে বেসরকারি সংগঠনে যে বার্ডোর মাধ্যমে কিছু প্রশিক্ষণ হয়। আমি একটা সংগঠন তৈরি করেছি, প্রতিষ্ঠা করেছি আমাদের প্রতিবন্ধী ভাইদের সাথে মিলেই, সেটা হচ্ছে বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল সোসাইটি। আমরা সংক্ষেপে এটাকে ভিপস বলি। এটা 2005 থেকে কাজ করছে এবং সারা দেশে আমরাও কিন্তু এই আইটি প্রশিক্ষণে দৃষ্টি প্রতিবন্ধী ইয়াং জেনারেশন যারা, তাদেরকে উৎসাহিত করছি এবং শুরু থেকেই এই প্রশিক্ষণটা ভিপসের মধ্যেও হচ্ছে। এবং আমাদের কাজই হলো মূলত অ্যাডভোকেসি এবং লবিং, যে মানুষকে সচেতন করা, প্রশিক্ষণ দেওয়া। কিন্তু এটা হলো সীমিত পরিসরে হচ্ছে। যদি এটা সারা জেলায়, অর্থাৎ প্রায় 64টা জেলা, বাংলাদেশে প্রায় 500 উপজেলা, 560টা 64টা উপজেলা আছে, তো এই উপজেলাগুলোতে কিন্তু আমাদের পরিকল্পিতভাবে এই গণসচেতনতা সৃষ্টির জন্য লোকাল লিডারদেরকে
এই কাজের সাথে যুক্ত করার জন্য প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়ানো দরকার। তাহলে আমার বিশ্বাস যে এখন যে বিচারগম্যতা, বিচারহীনতার সংস্কৃতি অন্যান্য জায়গায় আছে, আমাদের প্রতিবন্ধীদের মধ্যে কিন্তু সবাই বিচার পাচ্ছে না। তো এই না পাওয়ার যে সমস্যাটা, যে এটা থেকে আমরা মুক্ত হতে পারি। ভাস্কর ভট্টাচার্যের কথা শুনবো। এই আলোচনা করতে করতে আমার মাথায় একটা জিনিস আসলো ভাস্কর দা, সেটি হচ্ছে যে বিনোদনও তো মানুষের, আমরা অনেক শিক্ষা নিয়ে কথা বললাম, কর্মসংস্থান নিয়ে কথা বললাম, আইনের সুবিধা পাওয়া নিয়ে, বিচার পাওয়া নিয়ে কথা বললাম। বিনোদন একটা বড় ব্যাপার মানুষের জীবনে। মানুষ নাটক দেখে, সিনেমা দেখে, খেলাধুলা করে, বা কম্পিউটার গেম খেলে, ভিডিও গেম খেলে, নানা রকম বিনোদন, ফেসবুকিং করে, এটিও এখন বিনোদনের মধ্যে পড়ে হয়তো। সেক্ষেত্রে প্রতিবন্ধী, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের বিনোদনের কি ব্যবস্থা এখনকার পৃথিবী বা এখনকার বাংলাদেশ দিচ্ছে, যদি একটু বলেন ভাস্কর দা। আসলে দেখেন, আমরা কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি। আমরা ChatGPT আমার সব কাজ করে দিচ্ছে। সুতরাং এখন কিন্তু বিনোদন দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য, যার হাতে প্রযুক্তি আছে, তার জন্য কোনো সমস্যা নয়। আমি আমার স্মার্টফোনটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের মুভি কিংবা আমি যে কোনো ধরনের অডিও বুকস কিংবা ভিডিও আমি দেখতে পাই। এবং যে বিষয়টা আমি বিরতিতে আপনার সাথে আলাপ করছি, আপনি যদি বলেন যে আপনি কিভাবে মুভি দেখতে পান, আসলে অডিও ডেসক্রিপ্টেড মুভি কিন্তু এখন অ্যাভেলেবেল। আপনি যদি গুগল করেন যে অডিও ডেসক্রিপ্টেড মুভিটা কি, অর্থাৎ আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, যে জিনিসটা আমি শুনে বুঝতে পাচ্ছি না, দেখে বুঝতে পাচ্ছি না, সেই বিষয়টা অডিওতে ডেসক্রাইব করা হবে। যেমন একজন মানুষ অন্ধকারে হেঁটে যাচ্ছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, সেটা শব্দ হচ্ছে না, এখানে কিন্তু অডিও ডেসক্রিপশন থাকে। তো আমি চাইলে কিন্তু অডিও ডেসক্রিপ্টেড মুভি কিন্তু আমি ব্যবহার করতে পারছি। এছাড়াও দেখেন, এখন ইবুক, আমরা কিন্তু আগে কিন্তু আমরা বই পড়তে পারতাম না, এখন কিন্তু আমরা বলছি বর্ন অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যে কোনো বই যেদিন পাবলিশার পাবলিশ করবে সেদিন থেকে এটা এমনভাবে অ্যাক্সেসেবল হবে যে আমি আমার প্রযুক্তির মাধ্যমে বইটা আমি পড়ে নিতে পারবো। এখন এই মুহূর্তে বাংলাদেশ এই জাস্ট গত বছর সেপ্টেম্বর মাসে মারাকাস ট্রিটি নামে একটা আন্তর্জাতিক কপিরাইট ট্রিটিতে স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা প্রায় 8 লক্ষ ইবুক ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এবং সেটা যারা নিবন্ধিত অ্যাক্সেসিবল বুক কনসোর্টিয়ামের সাথে, তারা কিন্তু এই বইটা কিন্তু পড়ার সুযোগ পাবে। অর্থাৎ আমি কিন্তু বই পড়ার সুযোগ কিন্তু একসময় আমরা যেটা পেতাম না, অনেক বিখ্যাত রাইটারের বই কিন্তু এখন আমি এই টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এছাড়াও দেখেন, আমাদের যে অ্যাক্সেসিবল ব্রডকাস্টিং নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো কাজ হয় না। এটা আমি আশা করছি ইভেন এটিএন বাংলা চাইলেও কিন্তু নেতৃত্ব দিতে পারে। অর্থাৎ কিভাবে আমরা ব্রডকাস্টিং, যে আমাদের যে বিনোদন কিংবা সংবাদ কিংবা আপনার যে কোনো ইমার্জেন্সি ইনফরমেশনকে আমরা ইনক্লুসিভ এন্ড অ্যাক্সেসিবল করব। আমরা একটা জিনিস শুধু করি, বিটিভিতে দেখি বা দুই একটা চ্যানেল করে যে ইশারা ভাষা, দৃষ্টি বাকশ্রবণ প্রতিবন্ধীদের জন্য, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তো কিছু নাই। ইশারা ভাষায় হয়, কিন্তু দেখেন আমি যদি আবার আপনাকে বলি, যেমন আপনার একটা দুর্যোগে হচ্ছে 10 নম্বর সিগন্যাল, আপনি একটা স্ক্রিনে মিউজিক দিয়ে দিচ্ছেন, 10 নম্বর সিগন্যাল দেখাচ্ছে, তাহলে আমি একজন মানুষ, আমি একজন নিরক্ষর মানুষ কিংবা আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি কিভাবে বুঝবো? অর্থাৎ অ্যাক্সেসিবল ব্রডকাস্টিং, এটা নিয়ে একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত এবং এই বিষয়ে কাজ করা উচিত। যেমন এমনকি যেমন আমরা এখন কিন্তু এটুআই থেকে আমরা একটা ট্রেনিং প্রমোট করছি, যেটাকে আমরা বলছি ডিসেবিলিটি অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন ট্রেনিং, এবং এটা আমরা সাংবাদিকদের জন্যও করছি। ইতিমধ্যে আমরা পিআইবির সাথে একটা প্রশিক্ষণ করেছি সাংবাদিকদের জন্য, আগামী 20 তারিখেও আমরা একটা প্রশিক্ষণ করব, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে তারা ইনক্লুসিভ ব্রডকাস্টিংটা করবে, সেটা প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাক্সেসিবিলিটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা এই কাজটা করতে হবে। বিশেষ করে দুর্যোগ কিংবা আর্লি ওয়ার্নিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটির বিষয়গুলো রাখতে পারবো। আর একটা কথা আমি আপনাকে শুধু বলতে চাই, দেখুন এখন তরুণ প্রজন্মের হাতে কিন্তু প্রযুক্তি। প্রতিবন্ধী মানুষের জন্য 3টা বিষয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে প্রশিক্ষণ, শুধু শিক্ষা হলে হবে না, তার জন্য প্রশিক্ষণ দরকার। তৃতীয় হচ্ছে প্রযুক্তি। এই 3টার সমন্বয় যদি ঘটে, কোনো প্রতিবন্ধী মানুষের জীবনে কোনো বাধা থাকবে না, সে যে ধরনের ডিসেবিলিটি হোক না কেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর ভট্টাচার্য। আমাদের সময় একদমই শেষ হয়ে আসছে। আবারও সাইদুল হক আপনার কাছে আসছি এবং আপনাকে দিয়েই শেষ করতে চাই। আমি আসলে আলাদা করে আর প্রশ্ন করতে চাই না। আপনি যদি বলেন যে আসলে এখন কি করণীয় প্রতিবন্ধীদের জন্য, সরকারের, রাষ্ট্রের, সমাজের বা আপনাদের, আমাদের? হ্যাঁ, সত্যিকার অর্থে যদি বলি যে প্রথমেই বলতে হবে যে যদি আমরা প্রতিবন্ধী মানুষদেরকে সমাজে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে চাই, তাদেরকে যদি আমরা অ্যাসেট বানাতে চাই সমাজে,
তাহলে সরকারের কিছু কাজ করতে হবে, সেই সাথে সাথে আমরা যারা বেসরকারি সংস্থার সাথে জড়িত আছে আমাদেরও কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা বলতে চাই যে এই আইনটি যে করেছে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন, সেইটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেইটি বাস্তবায়নের জন্য যেটা মোশাররফ ভাই বলতেছিলেন, সেই জন্য একটা কমিশন কিংবা একটা সচিবালয় গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি সেটাও সম্ভব না হয়, প্রতিবন্ধী মানুষের জন্য আলাদা একটি মন্ত্রণালয় করতে হবে, ছোট করে হোক, যেমন করে হোক, যাতে এটা মূল স্রোতধারার দিকে ইঙ্গিত করতে পারে, মানে সমাজে মানুষকে যাতে ইঙ্গিত করতে পারে। তারপরে হচ্ছে যে প্রতিবন্ধী যে কার্যক্রম সমূহ আছে, সেই প্রতিবন্ধী কার্যক্রমের সাথে প্রতিবন্ধী মানুষের যারা দক্ষ আছে, যারা যোগ্য আছে, তাদেরকে এই কার্যক্রম সমূহের সাথে সম্পৃক্ত করতে হবে। মোশাররফ ভাই যে কথাটা উল্লেখ করেছিলেন, আপনার মনে আছে যে প্রতিবন্ধীদের যে লেখাপড়ার যে জিনিসপত্রগুলো আছে, যে যন্ত্রপাতিগুলো, সেই যন্ত্রপাতি কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। সেই জন্য সেইগুলো সরকারিভাবে বানানোর ব্যবস্থা করতে হবে এবং বিনামূল্যে সেইগুলো বিতরণের ব্যবস্থা করতে হবে, কিংবা স্বল্প মূল্যে সেগুলো প্রতিবন্ধী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা যারা বেসরকারি সংস্থা করছি আমাদেরও যে কিছু দায়িত্ব রয়েছে, যেমন আমরা দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য একটি হোস্টেল করতে চাই। পাশাপাশি আমরা কর্মসংস্থানের কথা বলছি বারবার করে, যে কর্মসংস্থান দিতে হবে। এখন আমাদের একটা স্বপ্ন হচ্ছে যে প্রতিবন্ধী মানুষকে নিয়ে এমন একটি কর্মসংস্থান প্রকল্প করা, যেখানে 2 থেকে 300 মানুষ প্রশিক্ষণ নেবে এবং তারা নিজেরা মার্কেটিং করবে, নিজেরা জিনিসপত্র বানাবে, জিনিসপত্র সেলের ব্যবস্থা করবে, বিক্রয়ের ব্যবস্থা করবে। হ্যাঁ, এটি যদি করা যায় তাহলে কিন্তু এই যে আমরা যে সমাজে কথা বলছি, বেসরকারি সংস্থা সমূহের কথা বলছি, তারা আমাদের কার্যক্রম সমূহ দেখে উদ্বুদ্ধ হবে। তারা যখন উদ্বুদ্ধ হবে তখন কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো আরো সহজ হবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আমরা আজকে বেসরকারি সংস্থা করছি, সরকারের সময় শেষ হয়ে আসছে, আপনাকে শেষ করতে হবে। বারবার আমরা দাবি জানাচ্ছি, সেই জন্য যারা সমাজে যারা কর্পোরেট সেক্টর আছে তাদেরকে প্রতিবন্ধী মানুষের সেবায় তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এটাকে প্রায়োরিটাইজ করতে হবে। এটি যদি করা যায় তাহলে কিন্তু আমাদের প্রতিবন্ধী মানুষের যে যত সমস্যার কথা বলছি প্রতিটা সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। আমি আধা মিনিট একটা কথা একটু বলি, মানে আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোকে তাদের যোগ্যতার আলোকে তাদেরকে সুযোগ দিতে হবে, তাহলে তারা নিজেদেরকে প্রমাণ করার একটা নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন মজুমদার অ্যাডভোকেট, জনাব মোহাম্মদ সাইদুল হক এবং ভাস্কর ভট্টাচার্য, আপনাদের 3 জনকেই। এবং আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আপনাদের সাফল্যের জন্য। এবং আপনারা যে অন্ধজনে দেহ আলো বলে যে শুরু করেছিলেন, আপনারা যে অন্যদের মধ্যে আলো বিতরণ করে যাচ্ছেন, এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এবং আমরা আশা করি সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, সচেতন মানুষ সবাই এগিয়ে আসবেন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আগামীকাল। শুভরাত্রি।